আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। আহ, প্রথমেই আমরা একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেওয়ার অনুরোধ করছি। কয়েকটা সেকেন্ড একটু ডিসক্লেমার অংশটুকু পড়ে নেবেন। জি, আমরা এখন আমাদের ডিএসসি ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলি। আমরা গত পরশুদিন একটা প্রেডিকশন দিয়েছিলাম, হয়তো আমাদের উঠে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট আমাদের এখান থেকে ওঠেনি এবং পরবর্তীতে গত দিনের যেখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, আজকেও বডিটা ঠিক সেই জায়গাটায় এসছে 5,500। এক্স্যাক্টলি আজকের ক্লোজ প্রাইসটা যদি ধরি 5,500, 5,775। এখান থেকে আমাদের যে প্রেডিকশনটা ছিল, হয়তো বা আমাদের এখান থেকে নেমে চলে আসছে যে আমরা 5,704 পয়েন্টে, এবং এই 5,704 পয়েন্ট থেকে আসলে আমাদের মার্কেটটা মুভ করে যাওয়ার কথা। ঠিক সেটারই ফলশ্রুতিতে আমরা বুলিঞ্জার ব্যান্ডটার লোয়ার পার্টটাকেও একটু কার্ভ হতে দেখছি এবং আপার ব্যান্ডটাও একটু জায়গা মতো আছে, কিন্তু ভয়ের একটা জায়গা থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে ভলিউম লেভেল। ভলিউম লেভেল গত দিনের তুলনায় বেড়েছে এবং সেই একই সাথে মার্কেটের আনসার্টেনিটি শো করছে, ডোজি ক্যান্ডেল। সো এই নেগেটিভিটিটা যদি ফলো করতে থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে পারে, এবং এই রেজিস্ট্যান্স যেটা এখন সাপোর্ট লেভেল হিসাবে কাউন্ট করছে, সেই সাপোর্ট লেভেলটা হচ্ছে 5,704। এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের নিয়ারেস্ট সাপোর্ট লাইন 5,400। তো কালকের দিনটা আমাদের মার্কেটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এমন হতে পারে এখানে হয়তো বা আরেকটু কনসিডারেশন, যেই প্রাইস ইটা থাকে, জোনটা থাকে, সেই জোনে হয়তো বা একটু সাইডওয়েজ মুভমেন্ট করবে, এখানে হয়তো বা একটু জিগজ্যাগ ওয়েতে মুভ করতে পারে, এটা একটা পসিবিলিটি আছে। বাট যদি এটা না করে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি নেমে যাওয়ার সম্ভাবনা 5,400, যদি কিনা কালকে 5,704 ব্রেক করে। এটার করসপন্ডিং যদি আমরা একটু ইন্ডিকেটর গুলো চেক করি, স্টিল আমাদের ওভার সোল্ড জোনে এখনো পৌঁছায়নি মার্কেট। সো এখান থেকে যে মুভমেন্টটা আসার কথা ছিল, সেই মুভমেন্টটা হয়তো বা একটু পরে বা এখান থেকেও হয়তো বা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা একটা দুইটা ক্যান্ডেল পরে আমরা দেখতে পাচ্ছি। এতটুকু বলতে পারি যে আমাদের আরএসআই এর যে ডাউন মুভমেন্ট ছিল, সেটা অলরেডি ফ্ল্যাট পজিশনে চলে এসে, এবং ঠিক একই সাথে হয়তো মানি ফ্লোটা আমাদেরকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমাদের ম্যাকডির হিস্টোগ্রামটা আছে, এটা অলরেডি শ্যাডো পর্যায়ে, এবং ভলিউম লেভেলটা যথেষ্ট, হিস্টোগ্রাম গুলো ছোট হচ্ছে। এই ছোট হওয়ার পর থেকে এখান থেকে হয়তো বা আমাদের মার্কেটটা ঘুরে যাওয়ার সম্ভাবনা একটা পসিবিলিটি থাকতে পারে, অথবা আমরা হয়তো বা আবার একটু রেড ক্যান্ডেল দেখবো, ডিপেন্ডস অন মার্কেটিং অপশনস। এখানে একটা ছোট্ট জিনিস না বললেই না, সেটা হচ্ছে মার্কেটে অনেকগুলো গুড ভাইব আছে। গুড ভাইব মিনস অনেকগুলো গুড ইনফরমেশন আছে। আমরা 4-5 দিন আগে একটা ইনফো দেখেছিলাম, যেখান থেকে আমাদের দেখেছি যে টেক্সটাইলে 20% অর্ডার অলমোস্ট অন্য দেশে চলে যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের নিউজ আছে, সেই নিউজের গুলোতেই আমরা বলছি। ঠিক তারই পর ফলশ্রুতিতে গতকালকে আমরা আবার একটা নিউজ দেখলাম, যেখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে, এবং খুব নামকরা একটা আমাদের বিজনেস রিলেটেড একটা চ্যানেল থেকে, ওখান থেকে দেখানো হয়েছে যে আমাদের কিন্তু যেই ক্রয়াদেশগুলো বাতিল হওয়ার দিকে ছিল, সেগুলো কিন্তু অলরেডি ফিরে আসছে, এবং আমাদের বায়াররা যথেষ্ট পরিমাণ আমাদেরকে আস্থা রাখছে। কোনো কোনো ক্ষেত্রে ফ্রেট যেই কস্ট গুলো ছিল, ওভার শিপিং, সেটা টাইমটাকে বাঁচানোর জন্য ওখান থেকে হয়তো বা এমনও হতে পারে যে ইয়ে করছে, ওটা কি বলে, আপনার শিপিং কস্টের বদলে এখন এয়ার কস্ট চলে যাচ্ছে। তার মানে এয়ার কস্ট যেটা বেড়ে যাচ্ছে, সেটা আবার কোম্পানিও কিছুটা ক্ষেত্রে বিয়ার করছে, এবং যেই কোম্পানি বাই অর্ডার দিয়েছিল তারাও কিছুটা বেয়ার করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এর আগে যদি এরকম ডিলে না করে থাকে, তাহলে পুরোটাই নতুন যে বাই অর্ডারটা এসেছিল যেই বিদেশের কোম্পানি থেকে, তারাই অর্ডারটা গ্রহণ করছে। সো অনেকগুলো অনেকগুলো গুড ক্রাইটেরিয়া টেক্সটাইল সেক্টরের জন্য আছে। ব্যাংকিং রিফরমেশন হচ্ছে, সেটা আছে, আমাদের নতুন চেয়ারম্যান এসছেন, ও এইটার একটা গুড নিউজ আছে। মানে প্রতিটা ক্ষেত্রেই এই ডক্টর ইউনুস, যেটা অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, উনি বহির্বিশ্বে যথেষ্ট সুনামের অধিকারী। তো সবকিছু মিলিয়ে আমরা যদি একটা পার্সপেক্টিভের ইকোনমি চিন্তা করি, দিজ আর অল গুড নিউজ। বাট ভেরি কশাসলি আমার পরের লাইনটুকু একটু খেয়াল করবেন। আমরা সমস্ত নিউজ ভালো পাচ্ছি, কিন্তু একটা বড় কিন্তু আছে, সেটা হচ্ছে
এই সবগুলো নিউজকে যখন আমি জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে যখন আমি একটা মানে সিনারিও দাঁড় করাতে চাই, সেই সিনারিওর আউটপুট পেতে আপনাকে একটু হলেও সময় দিতে হবে। যে এই সময়টুকু আমাদের নেক্সট যেই ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো আসবে কোম্পানির, সেগুলোতে প্রতিফলিত হবে। সো যতক্ষণ ওই প্রতিফলনটা আমরা না দেখছি, আসলে আমাদের মার্কেটের মুভমেন্টটা শুধু নিউজ ভিত্তিক হবে না, ওখানে অবশ্যই আপনাকে কিছু ফ্যাক্ট ফিগার আপনাকে কনসিডারেশন করতে হবে। তো নিউজ ওয়াইজ দ্য মার্কেট ইজ বুলিশ, বাট স্টিল ওখানে ইমপ্লিমেন্টেশনে কিছুটা ফাঁকা আছে, কিছুটা জায়গা আছে। বাট এতটুকু বলতে পারি, যেই বুলিশনেসটা আমরা পেয়েছি, যেই ডাউন ট্রেন্ডের উপরে এখন ক্যান্ডেল গুলো অপেক্ষা করছে, সেখানটার থেকে আমরা হয়তোবা খুব বেশি আবার জিরো সেকশনে 5400 লেভেলটা চলে আসবো ডাউন ট্রেন্ড ব্রেক করে, এতটা হয়তোবা আমরা আসবে না। কিছুটা লেভেল অবভিয়াসলি কারেকশন হবে, দেন আবার একটা সাইডওয়েজ মুভমেন্ট চলবে। যতদিন না নতুন ইনফো আসছে, তখন হয়তোবা বুল আসবে। তো প্রতিদিন আসলে মার্কেট নিয়ে আর অ্যানালাইসিস আমরা করব না। আপাতত আমরা বলেই রাখলাম যে আমাদের আইদার চান্স হচ্ছে 5700 থেকে আমরা মুভ করে উপরের দিকে উঠতে পারি, বাই এনি চান্স 5700 যদি ব্রেক করে যায়, সেক্ষেত্রে আমাদের 5400 হবে আমাদের সাপোর্ট লাইন। সো ইন দ্য মিন টাইম, এই দুটো জিনিসের পার্সপেক্টিভের বাইরে নতুন পার্সপেক্টিভ নিয়ে আমরা চিন্তা করছি না। যদি আমরা এর বাইরে অন্য কিছু হয়, সেই ক্ষেত্রে আমি আবার আপনাদেরকে চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করব। আরেকটা ছোট্ট অনুরোধ আপনাদের ক্ষেত্রে, আমি আসলে যখনই নতুন কন্টেন্ট ক্রিয়েট করি, তার আগে আমি প্রিভিয়াস যেই কমেন্ট সেকশনটা একটু ঘুরে আসি, ওখানে নতুন নতুন কারো কোনো কমেন্ট বা চাওয়া থাকলে সেগুলো পূরণ করার চেষ্টা করি। সেখানে 2-1 দিন পর পর একই শেয়ারের উপরে রিপিটেশন আপডেট চান আপনারা, সেই জিনিসটা আসলে একটু আমি বলবো যে আপনারা একটু কষ্ট করে যদি আমার ভিডিওর কন্টেন্ট বক্সে ঢুকে ওখানে পিছনের দিকে এই চ্যানেলের যেই শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো যদি কমন পড়ে যায় এবং খুব রিসেন্ট ডেতে হয়, তাহলে আপনারা ওই শেয়ারটার অ্যানালাইসিসটাই একটু দেখে নেবেন। আসলে 2 দিন 3 দিন 4 দিন পর পর আসলে শেয়ারের অ্যানালাইসিস দেওয়ার তেমন কিছু থাকে না, একটু হলেও টাইমটা নিতে হয়, তাহলেই হয়তো শেয়ারের ওই জায়গা থেকে প্রফিটটা পেতে পারি। তো ব্যাক টু বিজনেস, আমরা যদি আমাদের লাস্ট ভিডিওর কন্টেন্ট গুলোকে একটু খেয়াল করি, কমেন্ট সেকশন গুলো, সেখানে এনভয় টেক্স হিসাবে একটু কথা এসছে। এনভয় টেক্সটা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। এনভয় টেক্সটা যখন আমি দেখছিলাম, খুব সুন্দর একটা পজিশন আমরা এখান থেকে পেয়েছিলাম। কি পজিশনটা পেয়েছিলাম একটু দেখি। এখানে আমাদের সাপোর্ট জোন যেটা এর আগে আমার আঁকা ছিল, সেটা ছিল 39, যেটা অলমোস্ট ব্রেক করে এবং ব্রেক করে সে আবার রিটেস্ট করে। শুধু রিটেস্ট করেনি, এবং সে আবার নতুন একটা করে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। যে বক্সটুকু, সে অ্যাকুমুলেশন বক্সটুকু এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করেছে। এবং কালকের ক্যান্ডেলটা যদি আমরা অবভিয়াসলি একটু পজিটিভ দেখতে পাই এবং 39 টাকার উপরে যদি এটা ক্লোজ হয়, 39-20 টাকার উপরে, 39 টাকা 20 পয়সার উপরে, এবং আমাদের ভলিউম লেভেলটা একটু বেড়ে যায়, আমাদের পরবর্তী ক্যান্ডেলটা পরবর্তী টার্গেট জোনটা অ্যাটলিস্ট 44 টাকা হবে। এবং পরবর্তীতে আমাদের এই ভলিউম এন্ড ক্যালকুলেশন অনুযায়ী আমরা আমাদের টার্গেট লেভেলটাকে সেট করতে পারবো। তো কালকের দিনটা একটু দেখার বিষয়, বিকজ এখানে এনভয় টেক্সটা খুব সুন্দর একটা মুভমেন্টে আছে। এই মুভমেন্টটা ফলো করছে। একটু মাইনাস যে পয়েন্টটা আছে সেটা একটু খেয়াল করে দেখেন। আমাদের আরএসআই ম্যাকডি, আরএসআই এবং মানি ফ্লো আমাদেরকে পজিটিভ নিউজ দেখাচ্ছে, বাট এখনো আমাদেরকে ওভারসোল্ড পজিশনে যায়নি। তার মানে কারেকশনের লেভেলটা একটু পজিশন হয়তোবা, যদিও বুলিঞ্জার ব্যান্ডের মাঝামাঝি বরাবর সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে, তার মানে কিছুটা হলেও কারেকশনটা পসিবিলিটি আছে। সো দুটো সেকশনই আপনারা একটু মাথায় রাখতে পারেন। নিউ ইনভেস্টার্স, তারা স্টপ লস অবভিয়াসলি 35 টাকা 60 পয়সাতে কালেক্ট করবেন, এবং যারা আগে কিনে রেখেছেন তারা হোল্ড করবেন অ্যাজ ইউজুয়াল আপনার প্রাইসটা পাওয়ার আগ পর্যন্ত। সো 35 টাকা 34 পয়সা, 35 টাকা 60 পয়সা, এটাকে যদি আপনি স্টপ লস কাউন্ট করে বিজনেস আপনার ফার্স্ট ইনভেস্টমেন্টটা করেন, এবং সেকেন্ড ইনভেস্টমেন্টের জন্য আপনি 30 টাকা 90 পয়সা এই জায়গাটাতে রেখে আপনি ইনভেস্ট করেন, সো অবভিয়াসলি এই শেয়ারটা থেকে প্রফিট টেক করা সম্ভব। বাট অবশ্যই মাথায় রাখতে হবে, দুটো ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট করার মতো পোর্টফোলিওতে টাকা থাকতে হবে। সোনালী পেপার, বেশ অনেক দিন ধরে অনেকবার আমরা এই শেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম, তাও একবারে ছোট্ট করে বলি, এটা একদম ওভারসোল্ড জোনে শুধু পৌঁছায়নি, এটা অলমোস্ট জিরো লেভেলে পৌঁছে গেছে।
তো জিরো লেভেলে যখনই পৌঁছে যাচ্ছে এই শেয়ারটা, তখনই আমরা এই শেয়ারটাতে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। খুব বড় মুভমেন্ট না হলেও কিছুটা মুভমেন্ট আমরা এখান থেকে দেখতে পাই। তো এই যদি ক্যালকুলেশনটা হয়, সেক্ষেত্রে আমি একটা সাইফার প্যাটার্ন আঁকার চেষ্টা করেছি, এবং সাইফার প্যাটার্নটাকে সাইফার প্যাটার্নটাকে শার্ক প্যাটার্ন বলে। শার্ক প্যাটার্নে এখানে 1.3 থেকে শুরু করে এটা 1.61 পর্যন্ত চিন্তা করা যেতে পারে। তো এই 1.61 মানে হচ্ছে এটা হয়তোবা আরো কিছু দূর নামতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে আমরা এখান থেকে একটা গুড ভলিউম, মানে যেহেতু ভলিউম লেভেলটা অনেক ভালো আমরা পেয়েছি, এবং এখানে একটা গ্রেভিস্টোন দোজি ক্রিয়েট করেছে আমাদের 217 টাকার লেভেলে, এবং এটা অলমোস্ট একটা হিস্টোরিক্যাল ডাউন ট্রেন্ড। তো আমরা সামনে একটা র্যালি, খুব সুন্দর একটা র্যালি দেখতে পেতেই পারি। সেখানে আমাদের প্রথম রেজিস্ট্যান্স হিসাবে টার্গেট থাকবে 298 টাকা, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হিসাবে থাকবে 442 টাকা, বিকজ এর মাঝখানে আসলে খুব বড় রকমের তেমন কোনো রেজিস্ট্যান্স নেই। এখানে একটা পিক পয়েন্ট আছে যেটা 335 বা 40 টাকায়, যে কোনো খানটাতে। সো আপনি 300, 350 লেভেলটা এবং 450, এই তিনটা টার্গেটের বেসিসে এখানে আপনি ফার্স্ট ইনভেস্টমেন্টটা করার একটা পসিবিলিটি পেতে পারেন, যদি কিনা আমাদের এই যে ভলিউমটা আছে সেই ভলিউমটা আগামী দিন খুব সুন্দর করে প্রাইসটা হাইক করে। দেন আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমারেল্ড অয়েল। এমারেল্ড অয়েল খুবই ডাউন ট্রেন্ড একটা শেয়ার এখন পর্যন্ত। সো এমারেল্ড অয়েলের খুব বেজে অ্যানালাইসিস করার মতো অবস্থানে আছে সেরকম না, বাট তারপরেও আমি একটা লম্বা ডাউন ট্রেন্ড এঁকে রেখেছি অনেক দিন অলমোস্ট 1 বছরের মতো। আমি একটু বড় করে বোঝানোর চেষ্টা করছি। সেখানে একটু দেখেন, স্টিল আমার বলিঞ্জার ব্যান্ড, তার ডায়াগ্রাম এবং তার ভলিউম লেভেল, প্রতিটা জিনিসই আমাদেরকে একটু ডাউনফল করছে, এবং এই ডাউনফলটা হয়তো বা আমাদের 26 টাকার লেভেলে টাচ করে যেতে পারে। এবং এখানে যেই পরিমাণ গ্যাপ আছে, সো এইখানে টাইম কারেকশন বলেন, ডাউন ট্রেন্ড বলেন, দুটোর কোনোটাই এখনো ফিল আপ হয়নি। আর ব্যাক টু ইন্ডিকেটরস ওভারসোল্ড জোনে আছে, বাট স্টিল হিস্টোগ্রাম ইজ নট গুড, এবং মানি ফ্লো অ্যান্ড আরএসআই ডাউন ট্রেন্ড এখনো সে আপ কনফার্মেশনে আসেনি, এবং মানি ফ্লো ডাউন ট্রেন্ডের দিকে, যদিও কিনা এখনো ফ্ল্যাট লেভেল আছে। তো যদি এখানে কিছুটা মুভমেন্ট আসেও, সেই মুভমেন্টটা আসলে খুব স্থায়ী হবে না, এবং আসলে সেটার টার্গেট লেভেলটাও হবে আসলে 41 টাকা। সো যাদের কাছে হোল্ড করা আছে তাদের জন্য সুসংবাদ দিতে পারলাম না, দুঃখিত। কিন্তু আসলে চার্ট এবং ইন্ডিকেটরস কোনোটাই এমারেল্ড অয়েলের পক্ষে এখন কথা বলছে না। বিকন ফার্মা নিয়ে একটু জানতে চেয়েছিলেন, বিকন ফার্মা নিয়েও একটু কথা বলি। বিকন ফার্মা, বিকন ফার্মা বিকন ফার্মার অবস্থাটাও খুবই সুন্দর মতো। আমরা এই জায়গাটাকে বলি ডবল বটম। তো ডবল বটম ক্রিয়েট করার পরে সে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে, এবং ডোজি ক্যান্ডেলের অলমোস্ট স্পিনিং টপের মতো, যদিও ভলিউম লেভেলটা খুবই কম, সেখানে সে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে 119 টাকার। নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লাইনটাকে আমরা 169 টাকা ইন্ডিকেট করে রেখেছি। এখনই আমরা খুব বেশি চিন্তা করব না, বিকজ স্টিল এখানে যদি আমরা 119 টাকাতেও এই সাপোর্ট জোনটা থাকে, তারপরেও আমার টাইম কারেকশন এন্ড ডাউন ট্রেন্ড অপশনসে স্টিল কয়েকটা ক্যান্ডেল বসার জায়গা আছে। তো এই ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করতে হলে যে পরিমাণ ভলিউম দরকার, অ্যাটলিস্ট তার 1.5 টাইমস গত দিনের থেকে বেশি ভলিউম, সেটা যদি আগামী দিন আমরা পেয়ে যাই, এবং বা অ্যাটলিস্ট আমাদের 125 টাকার উপরে যদি আমরা কালকে ট্রেড করতে পারি, 130 টাকা 132 টাকা এই লেভেলে যদি এটা ক্লোজ হয়, সেই ক্ষেত্রে হয়তো বা বিকন ফার্মাতে প্রথম ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা যেতে পারে। অ্যান্ড সেকেন্ড ইনভেস্টমেন্ট, ইটস আ ভেরি অ্যালার্মিং থিংস, বিকজ বিকন ফার্মা লম্বা সময়ের জন্য ডাউন ট্রেন্ডে ছিল এবং এখনো ডাউন ট্রেন্ডে আছে। তার মাঝখানে কিন্তু সেকেন্ড ইনভেস্টমেন্টের প্রচুর গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে 66 টাকা। সো এই জায়গাটাতে ফুল কনফার্মেশন না আসা পর্যন্ত ইনভেস্ট করাটা কিছুটা বোকামি হবে, বিকজ এই লাইনটা যখন আমার সাপোর্ট লাইনটা ব্রেক হয়ে যাবে, তখন আপনাকে 67 টাকায় অ্যাভারেজ করতে হবে, এবং এই 67 টাকার অ্যাভারেজ আর 120 টাকা মাঝখানে 50 টাকা 100 টাকার লেভেলটা উঠতে অনেক দিন সময় লেগে যাবে বিকন ফার্মার। তো বিকন ফার্মার হাতে এখন শুধু একটাই সুযোগ আছে, এখান থেকে হয়তো বা উপরে উঠে যাবে, অথবা সে স্ট্রেট নেমে যাবে। উপরে উঠে যাবে তখনই যখন এখান থেকে ভলিউম কনফার্মেশন এবং সেই সাথে তার বাকি ইন্ডিকেটরস গুলো খুব বেশি পজিটিভ হবে। আপনার
ইন্ডিকেটরের মধ্যে আরএসআই স্টিল সে আপ ট্রেন্ডে আসার চেষ্টা করছে, বাট তার মিড লেভেল যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটার এখনো বেশ খানিকটা নিচে, মাত্র 35 সামথিং আপনার হচ্ছে আরএসআই, এবং যা মানি ফ্লোর অপশনও খুব বেশি সুবিধার না, বিকজ স্টিল সেটা 50-র নিচে। তো তারও সাথে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে হিস্টোগ্রাম গুলো খুবই ন্যারো এবং খুবই ছোট। এই হিস্টোগ্রামের সাইজ গুলো যদি একটু বড় না হয় সেই ক্ষেত্রে অবভিয়াসলি খুব সুন্দর একটা প্রাইস হাইক বা র্যালি আপনি আশা করতে পারেন না। তো বিকন ফার্মাটাও যাদের হোল্ডে আছে, বা কিছুটা হয়তো মুভমেন্ট আসবে, বাট খুব যে বড় মুভমেন্ট আসবে সেরকম নয়, বাট স্টিল ইটস এ গুড থিং টু ইনভেস্ট ইন 119 টাকা। সো আপনি ইনভেস্টের জন্য যদি চিন্তা করেন ইটস কোয়াইট ওকে, বাট ট্রেডিং পারপাস অবভিয়াসলি আমি সাজেস্ট করব না। বাকি থাকলো কেপিপিএল। সো কেপিপিএল খুলনা প্রিন্টিং। তো প্রিন্টিং প্রেস এবং এক্স্যাক্টলি একই কথা, প্রত্যেকটি ইন্ডিকেটর ডাউন ট্রেন্ড ফল করছে, এবং স্ট্রেট আমার যেই ওভারসোল্ড জোন আছে, ওভারসোল্ড জোনটা 0 লেভেলে চলে আসছে, এটা 30 লেভেলে আসলে বেটার হতো, সেক্ষেত্রে মুভমেন্টটা আমরা কনফার্ম করতে পারতাম। বুলিঞ্জার ব্যান্ড ইজ কোয়াইট ডাউন ট্রেন্ড, এবং স্টিল মিডিয়ানটাও ডাউন ট্রেন্ডকে সে ইন্ডিকেট করছে। সো অটোমেটিক্যালি এই শেয়ারটা নিয়ারেস্ট সাপোর্ট জোন আছে 15 টাকা 14 টাকা 70 পয়সা, বাট 14 টাকা 70 পয়সা হয়তো বা এটা ব্রেক করে যাবে, বা এখান থেকে মুভমেন্ট একটা আশা করতে পারেন। সেই ক্ষেত্রে মুভমেন্টটা অ্যাটলিস্ট 5% উপরে ওঠার পরে আপনারা এখানে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে, এবং আসলে এই টাইপের শেয়ারগুলো একটু অ্যাভয়েড করাটা বেটার হবে বর্তমান পরিস্থিতিতে, যারা নতুন ইনভেস্ট করার চিন্তা করছেন। আর যারা পুরনো ইনভেস্ট করার চিন্তা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো 14 টাকা 70 পয়সা অ্যাভারেজ করার জন্য ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি কিনা এটাকে কনফার্ম করে 14 টাকা 70 পয়সায় টাচ করে সে যদি 15 টাকা 10-20 পয়সায় কিনতে পারা যায়, দ্যাট মিনস সাপোর্টটা নিয়ে এসে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ওরকম জায়গায় যদি আপনি অ্যাভারেজ করতে পারেন তাহলে হয়তো বা আপনার, যদি ভলিউম এবং আদার্স ক্রাইটেরিয়া গুলো পজিটিভ থাকে, হয়তো আপনি 18 টাকা 19 টাকা এই লেভেলটাতে শেয়ারটা সেল আউট করে আপনি হয়তো আপনার ক্যাশটাকে ফ্রি করতে পারবেন। কেয়া কসমেটিক্স নিয়ে একটু জানতে চাওয়া হয়েছে। কেয়া কসমেটিক্সটা নিয়ে আসলে আমি বলতে খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বিকজ 110 কোটি শেয়ার একটা কোম্পানির, এবং যেই কোম্পানিটা একটা সময় অনেক অনেক বেশি দামে প্রাইসে, যারা অনেক পুরনো শেয়ার ব্যবসায়ী তারা জানেন কেয়া কসমেটিক্স এর প্রাইস অনেক হাই ছিল, এবং তার পরবর্তীতে এতটাই লো আসলো যে 10 টাকার শেয়ার সে অটোমেটিক্যালি 3 টাকা পর্যন্ত শেয়ারটা নেমে এসছে। তো 3 টাকা তার হিস্টোরিক্যাল সাপোর্ট লাইন, সেখান থেকে সে 5 টাকা 5.5 টাকা এই অ্যাভারেজ জোনটা অনেক দিন মেনটেন করেছে। রিসেন্টলি কিছু হাইক করেছে, সো হাইকটা করার পরে 7 টাকা 20 শুধু হাইকই করেনি, বুলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে গেছে, এবং তারপরে আমরা সবাই জানি বুলিঞ্জার ব্যান্ডে ইন করবে এবং মিডিয়ানের অনেকটা উপরে আছে। যদিও প্রত্যেকটা গ্যাপ, এবং যেখানে একটু খেয়াল লক্ষণীয় বিষয় এখানে প্রতিটা আপ করেছে সে তার একটা করে গ্যাপ করে করে, এবং প্রতিটা গ্যাপে কোনো ক্যান্ডেল আপাতত ক্রিয়েট করা নেই। সো যখনই সে ব্রেক মানে ডাউন করবে, সো ব্রেক ডাউনে সে প্রত্যেকটা সেগমেন্ট সে টাচ করে করে আসবে। তার মানে কোনো না কোনো এক সময় সামনের নেয়ার ফিউচার গুলোতে আমরা দেখব এরকম 5.5 টাকা 5.5 টাকা 90 পয়সা 6 টাকা 30 পয়সা এরকম লেভেল গুলোতে শেয়ার গুলো কেনা বেচা হচ্ছে। এটা কালকেই হবে পরশুই হবে তা না, স্টিল দেয়ার ইজ এ গুড চান্স, বিকজ ভলিউমটা যে পরিমাণ এসেছিল এই বড় ভলিউমটাতে বাই প্রেশার, সেই তুলনায় সেল প্রেশার একেবারেই কম, এবং স্পেশালি লাস্ট দুদিন তো বলতে গেলে একেবারে মানে অলমোস্ট বায়ারলেস একটা পজিশন ছিল, ডিপেন্ডস মানে কম্পেয়ার টু ক্যান্ডেল অনুযায়ী খুবই খুবই কম ভলিউম ছিল। সো এই ভলিউম অনুযায়ী আমরা এক্সপেক্ট করতে পারি হয়তো বা আমরা এখান থেকে আরেকটু মুভমেন্ট দেখতে পাবো, বাট মুভমেন্টটা সবচেয়ে বেস্ট হবে, এবং এই জিনিসটা যখন একটা এত কম দামি শেয়ার খুব দ্রুত শেয়ার গুলো বাড়তে থাকে, ওই বাড়ার টাইমটুকু একটু মাথায় যেটা রাখতে হয় সেটা হলো শেয়ারের এই নিউজগুলো মানে এই কোম্পানির ভিতরে কি ইন্টারনাল কোনো ইনফো, এরকম কোনো একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ ইনফো আছে কিনা, তার ম্যানেজমেরিয়াল কোনো চেঞ্জ আসছে কিনা, এবং যারা ম্যানেজিং কমিটিতে আছে সেই কমিটিতে যদি রিফরমেশন বা খুব সুন্দর ডাইনামিক পার্সোনালিটি অ্যাড হয়, এবং তার সাথে যদি কোম্পানির ইমপ্রুভমেন্ট প্লাস কোম্পানির যেই এক্স্যাক্টলি ফান্ডামেন্টাল যেই দিকগুলো আছে সিওজিএস
কস্ট অফ গুড সোল্ড এর কথা যদি আমরা বলি, নেট ইনকাম গ্রোথ রেটের কথা যদি আমরা বলি, এবং পরবর্তী প্রিভিয়াস যে ইয়ার গুলোতে বা আপনার কোয়ার্টার গুলোতে তার ইনকাম ছিল তার গ্রোথ রেটের কম্পারিজন টানতে বলি, ব্যালেন্স শিটটা সোজা কথায় একটুখানি ফলো করা উচিত এই শেয়ার গুলোতে যারা ইনভেস্ট করেন। তো সেই দিকটার জন্য আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে হয়তো কেয়া কসমেটিক্স থেকেও কিছুটা সুন্দর প্রফিট টেক করতে পারেন। ওভারঅল ইন এ শর্ট কালকের মার্কেটটা কি হতে পারে যদি আমার পার্সপেক্টিভ জানতে চান, আমি একদম পার্সোনালি আমার পয়েন্টটা বলতে পারি, কালকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা অনেক বেশি। বিকজ অলরেডি অলমোস্ট একটা আনসার্টিনিটি যেহেতু শো করেছে, আজকে মাত্র 3 পয়েন্ট মাইনাস ছিল, সেই তুলনায় ভলিউমটা একটু বেশি ছিল, এটা একটু মাইনাস পয়েন্ট, বাট তারপর আমার মনে হচ্ছে যে মার্কেটের ওভারঅল কন্ডিশন অনুযায়ী কালকে কিছুটা পজিটিভ থাকবে। এই পজিটিভটা কতটা কন্টিনিউ হবে সেটা আসলে কালকের মার্কেটটা শেষ করার পরে বোঝা যাবে। পার্টিকুলার শেয়ারস অবভিয়াসলি অনেকগুলো শেয়ার খুব সুন্দর জায়গায় ইনভেস্ট করার জায়গা তৈরি হয়েছে, এবং সেই জায়গাগুলোতে যদি আপনারা ইনভেস্ট করেন ইন এ শর্ট টার্ম অ্যান্ড ইন এ ফর দ্য সুইং টার্ম, ইভেন 2 months or 3 months, if you hold those kinds of shares, then obviously you will earn a lot of I don't think so, but at least you can earn a significant amount of profit. So obviously we will invest, but সব সময় মাথায় যে জিনিসটা রাখতে হবে, ইনভেস্ট শুধু পড়ন্ত মার্কেটে করে গেলেই হবে না, কোন জায়গাটাই করছেন এবং কোন বটম লাইনটা আপনি টাচ করে করে করছেন সেই সেগমেন্ট ওয়াইজ আপনি করতে হবে। সাপোজ আপনি মনে করেন আপনি ভুলেই কিনেছেন 7 টাকা 40 পয়সা কেয়া কসমেটিক কিনেছেন, এখন এটা এখান থেকে দাম কমতে থাকলে আপনি এখন কি 6 টাকা 60 পয়সাতে কিনবেন, 6 টাকা 80 পয়সাতে আবার অ্যাভারেজ করবেন যে তাড়াতাড়ি অ্যাভারেজ করি তাড়াতাড়ি বের হয়ে যাব? না, এটা সম্পূর্ণ ভুল। যখন আপনি উপরে কিনে ফেলেছেন তখন দাম কমছে, তার মানে এই শেয়ারটাকে পড়তে দেন, পড়তে 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 কোনো একটা জায়গায় তো সে সেটেল হবে, যেই জায়গাটাতে সেটেল হবে সেখান থেকে উঠতে দেন, উঠে যদি সে 5% উপরে উঠে কেনার সুযোগ দেয়, সাথে সাথে আপনি ওখানে অ্যাভারেজ করেন, তার মানে সে তার পুরো একটা সাইকেল কমপ্লিট করে আবার উপরের দিকে উঠবে, তখন আপনি অ্যাভারেজ করে যদি আপনার প্রাইস ডাউন করে নিতে পারেন তখন আপনি দ্রুত বের হতে পারবেন। বাট শেয়ারও পড়ছে আপনিও অ্যাভারেজ করছেন, আলটিমেটলি কোনো ফায়দা হবে না। তো আজকের কন্টেন্টটা আর বড় করব না, এতটুকুই। সব সময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে থাকার। একজন ভাইয়া উইশ করেছেন যে অনেকদিন পরে তিনি আমাদের সাথে, মানে এখনো আমরা কন্টিনিউয়েশন, ইনশাআল্লাহ ভাইয়া প্রত্যেকটা দিন বা অ্যাটলিস্ট 1-2 দিন পর পর আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যে শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করি একটু ভিডিও কন্টেন্ট বক্সগুলোতে একটু ফলো করবেন। আমাদের ভিডিও লিস্টগুলোতে অলরেডি 65 মতো শেয়ার আমাদের কন্টেন্ট আমরা ওখানে দিয়েছি, ওখান থেকে আপনার পছন্দের শেয়ারগুলোর কন্টেন্টটা একটু দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করছি, টিল দেন হ্যাপি ট্রেডিং।